আচ্ছা এবার বলো গড় কি বলো তো? আমি তো বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে বলিনি তো, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি, গড়টা কি, ধরো তোমাকে কতগুলো তথ্য দেওয়া আছে তাই তো, বা যেগুলো আমরা ডাটা বলে থাকি বা অবজারভেশন বলে থাকি, ঠিক আছে? তাহলে সেই অবজারভেশন গুলো তার মোট যোগফলকে টোটাল নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে, টোটাল অবজারভেশন। তাহলে আমরা বলতে পারি যে সাম অফ দা অবজারভেশনস, বা যে আমাদের ডাটাগুলো দেওয়া থাকবে বা সংখ্যা হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে? সেই সংখ্যাগুলো যোগফল করলাম, তাকে ভাগ করছি টোটাল কতগুলো সংখ্যা ছিল তাই তো, বা টোটাল কতগুলো ডাটা ছিল, বা টোটাল কতগুলো অবজারভেশন ছিল, সেটা দিয়ে ভাগ করলেই এভারেজ হয়। তো এভারেজকে আমরা ম্যাথমেটিক্যালি বার দ্বারা ডিনোট করি, ঠিক আছে? এক্স এর মাথায় বার, এই সাইনটাকে মাথায় দাঁড়িয়ে বলি বার। তাহলে ধরো এক্স বার আমরা বলছি এভারেজ বা গড়। তাহলে এক্স বার কি হয়ে যায়? আচ্ছা এই সাইনটা জানো তোমরা কি বলা হয়? সামেশন। হ্যাঁ সামেশন, এটা অ্যাকচুয়ালি সিগমা তাই তো, আর এই ফাংশনটা হচ্ছে সামেশন ফাংশন। তাহলে এই সামেশন মানে হচ্ছে যতগুলো ডাটা থাকবে সবগুলোর যোগ। ধরো এক্স আমি বলছি কোনো অবজারভেশন আছে, অবজারভেশন বলতে যে ধরো আমি কতগুলো সংখ্যা নিয়েছি, 4 7 9 13 12 নিলাম তাই তো? তাহলে এই এক একটাকে বলছি আমি এক্স, সামেশন এক্স মানে হচ্ছে সবগুলোর যোগফল। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে সামেশন এক্স বলতে আমরা এই সবগুলোর যোগফলকে বোঝাই, ডিভাইডেড বাই n বলছি। n মানে হচ্ছে টোটাল কতগুলো আমাদের অবজারভেশন আছে। তাহলে এখানে টোটাল কতগুলো অবজারভেশন আছে? 5টা। তাহলে এখানে যদি আমরা করি x বার আমাদের বেরিয়ে যাবে, টোটাল অ্যাড করতে হবে। অ্যাড করলে কত হবে? 21 21 42 42 আর 30 কত আছে? 55 হচ্ছে তাই তো? 45 হচ্ছে না, 45 হচ্ছে। 45 কে যদি আমি 5 দ্বারা ডিভাইড করি তাহলে চলে আসছে আমাদের এভারেজ 9। তাহলে কি করলাম? এখানে সবগুলোকে অ্যাড করলাম। তাহলে সামেশন মানে হচ্ছে যতগুলো আমাদের তথ্য দেওয়া থাকবে সেগুলোকে আমি অ্যাড করব এবং তার টোটাল নাম্বার দিয়ে ভাগ করব, মানে কতগুলো আমাদের অবজারভেশন আছে বা কতগুলো সংখ্যা আছে বা কতগুলো আমাদের ডাটা আছে, তথ্য আছে, সেগুলোকে আমি টোটাল নাম্বার দিয়ে ভাগ করছি, তাহলে আমি এভারেজ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একদম সিম্পল, ঠিক আছে? একদম সিম্পল। এবার অনেক অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের ফ্রিকোয়েন্সি বলা থাকে। ফ্রিকোয়েন্সি মানে জানো? ধরো তোমাদের এক্সাম্পল বলছি, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তোমরা চারটে স্কুলে গিয়েছো, এ বি সি ডি, চারটে স্কুলে গিয়েছো। এবারে প্রথম স্কুলে ধরো স্টুডেন্ট আছে 50 জন, দ্বিতীয় স্কুলে ধরো 100 জন আছে, তৃতীয় স্কুলে ধরো 200 জন আছে, আর চতুর্থ স্কুলে ধরো আমাদের 100 জন আছে। স্টুডেন্ট সংখ্যা ধরে নিলাম, ঠিক আছে? এবার ধরো আমি ধরে নিচ্ছি তাদের গড় বয়স, ঠিক আছে? যে 50 জনের যখন আমি দেখেছি যে তাদের অন এন এভারেজ বয়স হলো 10 বছর, ঠিক আছে? এবারে যে 20 স্কুলে যখন যাচ্ছি তখন তাদের গড় বয়স ধরে নিচ্ছি 5, ঠিক আছে? 100 জন। সি স্কুলে যখন যাচ্ছি তাদেরও ধরে নিচ্ছি 10। এবং যখন আমি ডি স্কুলে যাচ্ছি তখন তাদের গড় বয়স কত হয়ে যাচ্ছে? গড় বয়স ধরো এখানে ধরে নিচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এজ। তাহলে প্রথমটা লিখলাম নাম্বার অফ স্টুডেন্ট, এবিসিডি চারটে স্কুল, চারটে স্কুলে তাদের স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছ, এবং তাদের এভারেজ বয়স মানে গড় বয়স আমি বলে দিলাম নিচে দেওয়া আছে। তাহলে যখন এত বড় ডাটা দেওয়া থাকবে তখন তোমাদের যদি বলি এই চারটে স্কুলের সমস্ত বাচ্চাদের মিলিয়ে গড় বল, তখন কি হবে? প্রসেস আমাদের একটাই, ওই প্রতিটা গুণ করে করে যেতে হবে তাই তো? তো সেটাকেই আমরা এই যে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে? যে 10 মানে কি? 10 মানে হচ্ছে 50 জনের 10 বছর করে ধরে রাখতে পারি। 5 5 বয়স হচ্ছে 100 জনের 5 বছর, আর 10 বছর মানে হচ্ছে 200 জনের 10 বছর, আর 5 এই 5টা শেষে 100 জন। তাহলে এই যে স্টুডেন্টের নাম্বারগুলো এগুলোকে বলি আমি ফ্রিকোয়েন্সি।
বা এফ বলি, ঠিক আছে। আমাদের চেয়েছে কোনটার গড় চেয়েছে, গড় বয়স চেয়েছে, তাই তো। তাহলে এক্স হয়ে যাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? যার আমরা গড় বের করছি সেটা এক্স করছি। তাহলে এক্ষেত্রে যখন একটা বড় ডাটা দেওয়া থাকবে তখন আমাদের এক্স বারের ফর্মুলাটা কি হয়ে যায়, না সামেশন অফ এক্স এফ বাই সামেশন অফ এফ। কি বললাম, সামেশন অফ এক্স এফ মানে এক্স এর সঙ্গে এফ গুণ করো, তাহলে প্রতিটা গুণ করে করে অ্যাড করতে হবে। তাহলে প্রতিটা গুণ করে করে অ্যাড করলে এটা 500, এটাও 500, এটা 2000, আর এটা হচ্ছে 500। তো যখন চারটে আমি অ্যাড করব এটা হয়ে যাচ্ছে fx বা xf আমি যাই বলি। তাহলে সামেশন মানে কি, সবগুলোর মাঝে একটা করে প্লাস সাইন দিয়ে দাও, ক্লিয়ার। যখন আমি টোটালটা করছি দেখো এটা হচ্ছে 1000 3500, তাই তো 3500 এবং সামেশন এফ, এফ বলতে তো এটা, তাহলে এদের মাঝে যদি আমি প্লাস সাইন বসিয়ে দিই তাহলে সামেশন এফ হয়ে যাবে। তাহলে এগুলো অ্যাড করলে দেখো হয়ে যাচ্ছে 450। এটা যেটা করব যখন কাটাকুটি করব, ঠিক আছে, যে অ্যানসারটা আমাদের আসবে সেটা হয়ে যাবে কি, এদের এই বড় ডাটাটার একটা গড়। তাহলে এইভাবে আমরা কি, যে এগুলো ছিল ক্লাস 10 এ ছিল, ঠিক আছে, যে দেখবে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে এটা ছিল যে এভারেজ আমরা কিভাবে বের করব। এই হলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবারে আসবো আমরা যে আমরা তাহলে এই বেসিক কনসেপ্ট ধরে করব নাকি আর একটু অ্যাডভান্সে কিছু ট্রিক লাগিয়ে করব সেটা আমরা দেখব, ঠিক আছে। আমি দেখো তোমাদের বলছি একটা সিম্পল ম্যাথ দিচ্ছি, তোমার প্রত্যেককে কম, এটা নোট করতে হবে না, ঠিক আছে। এগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য বললাম, নোট রাখতে হবে না, কারণ এগুলো আমরা ইউজ করবো না আজকে বেশি। আচ্ছা ধরো যে আমি একটা एग्जांपल বলছি, রোহিত শর্মা পরপর 10টা ম্যাচে, তার 10টা পরপর আইপিএল ম্যাচ আছে, সেই 10টা আইপিএল ম্যাচের আমি স্কোর লিখে দিচ্ছি। তো আমি বলতে হবে তার এভারেজ স্কোর কত, 10টা, ঠিক আছে। 10টা ম্যাচের আমি প্রথম ম্যাচে ধরো সে করেছে 72, সেকেন্ড ম্যাচে করেছে 80, থার্ড ম্যাচে করেছে 9, 61, টোটাল 5টা দেখো 10টা ম্যাচের আমি রোহিত শর্মার রান লিখে দিচ্ছি, সে এত এত রান করেছে, আদৌ করে জীবন হবে। আমি বললাম যে 10টা ম্যাচে রোহিত শর্মা রান করেছে, তোমরা এবার তার এভারেজ বলো। হ্যাঁ একটা 100 করেছে, ঠিক আছে, আমরা তো এইগুলো দিয়েছি 100 দিলে তো যোগ করতে সুবিধা হয়ে যাবে। তাহলে এটা তোমাদের আমি ডাটা দিয়ে দিয়েছি। এবার বলো যে রোহিত শর্মা তাহলে গড় রান কত করছে, টোটাল 10টা ম্যাচের আমি ডাটা দিয়েছি, কত বললাম গড় রান কত করছে রোহিত শর্মা, ক্যালকুলেটর লিখে দাও কোন, ঠিক আছে। 69 কিভাবে করলে বলো, মাথায় একটু ডিফারেন্স নিয়ে ওটা ডিফারেন্স হবে না। স্যার বলেছিল কি যেটা নট আউট থাকবে সেটা কি, ওটা আমরা এখন পরবর্তী ক্ষেত্রে আসি, এগুলো সবগুলো আউট হয়ে গেছে, সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা সূত্রে জানি যে সবগুলো যোগ করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি ওই পদ্ধতিতে করি, আমার দেখো 10টা ডাটা দেয়া আছে, যোগ করতে একটা বেশ ভালোই সময় যাবে এবং তাকে আবার ভাগ করতে আবার টাইম লাগবে। তো তখন আমরা কি করি, এগুলোকে গড় করার সময় আমরা একটা, যেটা আমরা ডেভিয়েশন শিখবো, ঠিক আছে, যে আমরা একটা কল্পিত গড় ধরে নেব, যে অন এন এভারেজ আমরা গড় ধরে নেব নিজের ইচ্ছে মতো, সুবিধা মতো, ঠিক আছে। তুমি দেখো তার সবথেকে যদি আমি লোয়েস্ট স্কোর দেখি কত আছে 26, সবথেকে হাইয়েস্ট স্কোর আছে তার 90। তাহলে আমরা তার অন এন এভারেজ কাছাকাছি একটা সবথেকে আমি ধরে নিচ্ছি 50, ঠিক আছে, তার এভারেজ স্কোর ধরে নিলাম 50। ভালোভাবে বোঝো জিনিসটা, যে আমি তার ধরে নিচ্ছে এখানে, এটা কিন্তু অ্যাকুরেট নয়, আমি ধরে নিলাম তার এভারেজ স্কোর হচ্ছে। এবার আমি ডেভিয়েশন দেখছি, ডেভিয়েশন মানে হচ্ছে কতটা তার গড় বিচ্যুতি কতটা, মানে কতটা ডিফারেন্স আছে। তাহলে দেখো যে প্রথম ম্যাচে
কত বিচ্যুতি হবে বলতে পারবে? এখান থেকে কত বেশি করেছিল? 22। আচ্ছা 22 বেশি করেছিল বলে প্লাস সাইন দিলাম, বুঝতে পেরেছো? কম করলে মাইনাস সাইন। তারপরটা দেখো 0, তারপরটা প্লাস 9, তারপরটা মাইনাস 18, বুঝতে পারলে? কারণ দেখো 18 কম করেছে এটাতে, তারপরে 7 প্লাস 11 অবভিয়াসলি, তারপরটাই 26, তারপরে মাইনাস, তারপর এটা কত হবে? মাইনাস 24, তাই তো? প্লাস 42 প্লাস। এবার তুমি দেখো এইগুলো এবার যোগ করতে কিন্তু আমার ইজি হবে, খুব কুইক আমি কিন্তু এগুলো যোগ করতে পারবো। যোগ করে ডাইরেক্ট কেটে কেটে দেব, হ্যাঁ, বা ক্যান্সেল আউট করে দেব। ওই যে প্লাস মাইনাস আমি ক্যান্সেল করে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো, তাহলে প্রথমে আমি যদি দেখি যে 5 থেকে যদি এটা ক্যান্সেল করি, এখানে মাইনাস 10 পড়ে থাকছে, থাকছে তো? মাইনাস 10 থেকে এটা ক্যান্সেল করলে প্লাস 1 পড়ে থাকছে, ঠিক আছে? এবার দেখো প্লাস 1 প্লাস 9 ক্যান্সেল করলে 10 এর থেকে এখানে মাইনাস 8 পড়ে থাকছে, এবার মাইনাস 8, আচ্ছা আর এটা ক্যান্সেল করে দিয়ে 24 26 এ ক্যান্সেল করলে এখানে প্লাস 2 পড়ে থাকছে, বুঝতে পারছো কিভাবে ক্যান্সেল করছি আমি? আচ্ছা এখানে মাইনাস 8 আছে, মাইনাস 8 আছে, 22 টাকে আমি ক্যান্সেল করে দিলাম, কত পড়ে থাকবে এখানে বলতো? 14 প্লাস 14। এবার দেখো ডাটাগুলো আমার সব দেখো প্লাস চলে এসেছে, আমাকে মাত্র এই কটা যোগ করতে হচ্ছে। কটা যোগ করছি? 14 আর 2 16, 16 আর 42 কত হবে? 16 আর 42 যোগ করলে 58। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্লাস 58 পেয়েছি, তাই তো? হ্যাঁ, যে প্লাস 58 পেয়েছি কটার জন্য? টোটাল 10টার জন্য। এবারে এই 58টা বেশি পেয়েছি, তাহলে এই 58 কি করব? 10 দিয়ে ভাগ, কত হচ্ছে? 5.8, সরি হ্যাঁ 5.8। এই 5.8 কে তুমি অ্যাড করো, তাহলে আমাদের অ্যানসার আমি পেয়ে যাব 55.8 হচ্ছে তার ইকুয়ালস। বুঝতে পারলে কি করলা? যখন তুমি এগুলো করবে কুইক হবে আরো তাড়াতাড়ি। এখন বোঝাচ্ছি, ভাবতে তোমার অনেক সময় লাগছে, ঠিক আছে? যখন তুমি করবে খাতাতে যে প্রতিটা যোগ করে ইয়ে করার থেকে এটা অনেক ইজি হবে। আর পরীক্ষাতে ডাটাগুলো তো এতটা মানে দেবে না প্লট প্লট করে, তারা কিছু কিছু মোটামুটি যেগুলো এমন জায়গায় দেবে যেগুলো কেটে কেটে যাবে, ঠিক আছে? তোমার আরো এইভাবে কিন্তু আমরা কোন একটা গড়, যে কিভাবে আমরা একটা কল্পিত গড় ধরে করে নিতে পারি, ঠিক আছে? এবং কল্পিত গড় ধরে তাদের ডেভিয়েশনটা আমি দেখে নিলাম যে বিচ্যুতি কতটা, যে গড় থেকে তাদের বিচ্যুতিগুলো কতটা, এবং সেই বিচ্যুতি ধরে কিন্তু আমি একটা করতেই পারি। ক্লিয়ার করতে গেলে এবার আমি একটা এই রিলেটেড ম্যাথ দিচ্ছি, যদি ওইভাবে ক্যান্সেল না করি, হ্যাঁ সবগুলোকে যোগ করবে, প্লাসগুলো যোগ করবে, প্লাস মাইনাস করে 15 80 আসছে, ঠিক আছে? শেষে 10 দিয়ে ডিভাইড করবে। আচ্ছা এখানে যদি মাইনাস আসতো, এখানে ধরো এখানে মাইনাসও আসতে পারতো কিন্তু, ঠিক আছে? তখন আমি কিন্তু বিয়োগ করে দিতাম। আচ্ছা বিগত 5 দিনের, আচ্ছা অঙ্ক লিখো একটা স্টার্ট দিয়ে। তাহলে আমি বিগত 5 দিনের টেম্পারেচার গুলো দিয়েছি, তোমায় বলছি এদের গড় কত। খুব ইজি একটা প্রশ্ন দিয়েছি, 5 দিনের আমি টেম্পারেচার গুলো দিয়েছি। কত হচ্ছে? 25।
বলো গড় এসছে প্রত্যেকের কত এসছে 32 অ্যানসার কত হবে এটা মুখোমুখি হয়ে যাবে কিন্তু যদি ক্যালকুলেশন করো সেরকম কিন্তু ছোট কিছু নেই আচ্ছা ধরার সময় যেগুলো ধরবে কল্পিত গড় সেগুলো হয় শেষে 0 রাখবে বা শেষে 5 রাখবে তাহলে যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হবে বুঝতে পেরেছো যেটা এভারেজ তোমরা ধরছো কল্পিত গড় যেটা সেটাকে বললাম শেষে 0 রাখবে বা 5 রাখবে আচ্ছা দেখো ভালো হবে লোয়েস্ট টেম্পারেচার কত আছে 22 হাইয়েস্ট টেম্পারেচার কত আছে 45 তাহলে এদের মাঝে আমি একটা ধরে নিচ্ছি টেম্পারেচার 30 ডিগ্রি আমাদের এভারেজ ধরে নিচ্ছি 30 তাই তো এবার দেখো 35 ধরলেও হবে ঠিক আছে 22টা কম আর 30 হ্যাঁ দুটোর মধ্যে যেটা ধরো সেটাতে হয়ে যাবে 35 ধরলে এটা 0 চলে আসবে কোনো অসুবিধা আমি 30 ধরলাম তাহলে এটাই +5 এসছে এটা -8 এসছে এটা +2 এসছে ক্লিয়ার এখানে এসছে +15 এখানে এসছে +6 এবার দেখো 11 +11 তাই তো তাহলে এবার দেখো এখান থেকে যদি 7 বাদ দিই এটা থেকে -1 পড়ে যাচ্ছে না তাহলে -1 11 থেকে কমিয়ে দাও +10 পড়ে থাকছে তাহলে যোগ করলে 25 টোটাল কত আমরা টেম্পারেচার নিয়েছিলাম 5 দিয়ে ভাগ করো তাহলে आंसर কত আসছে 5 এটা প্লাসে আসছে তাই তো তাহলে 5 এড করে দাও তাহলে आंसर হয়ে যাচ্ছে 30 বুঝতে পারলে এবার 35 ধরলো এটা 0 চলে আসতো সেম ক্যালকুলেশন চারটে ধরে মাঝখানে ধরতে হবে এবারে নোট ডাউন প্রত্যেকের আচ্ছা এবারে আমি কিছু কিছু জিনিসে চলে আসি যে আমাদের দেখবে এভারেজ যখন করি আমাদের নাম্বার দিয়ে কিন্তু অনেক আসে ঠিক আছে সংখ্যা তত্ত্ব দিয়ে বেশ ভালোই আমাদের কিন্তু এভারেজের প্রশ্ন আসে যে প্রথম কথা হচ্ছে একটা জিনিস বলো যে প্রথমে যদি তোমাদের এরকম বলে যে প্রথম 80টা সংখ্যার যোগফল কত স্বাভাবিক সংখ্যা পরপর বা 80টা সংখ্যার গড় কত তাহলে এখানে কিছু কিছু ফর্মুলা লিখে রাখো কাজে লাগবে ঠিক আছে নাম্বার 1 এই এখন পর্যন্ত যখন সে ঘন কিছু দিয়ে দেয় বা ধরো স্কোয়ার স্কোয়ার দিয়ে দেয় মনেই থাকে না সূত্রগুলো যখন তখন ভুলে যায় এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে লিখছি আমি সামেশন n সামেশন n মানে কি আমি পাশাপাশি লিখে দিচ্ছি 1 2 3 এইভাবে চলছে ঠিক আছে প্লাস n পর্যন্ত এর ফর্মুলা হচ্ছে n n + 1/2 এটা হচ্ছে টোটাল বুঝতে পেরেছো
নাম্বার 2 ফর্মুলা সামেশন n স্কয়ার মানে এদের বর্গের যোগফল এবার দেখো তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এই দুটো ফর্মুলা মনে রাখলেই তো হয়ে যাবে আমরা প্র্যাকটিসে এখন ঘন ঘন দিয়ে দেয় ঘন দিয়ে দেয় কিউব গুলো বাই 6 আর নাম্বার 3 আছে কিউবের তাই তো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব এটা হয়ে যাচ্ছে প্রথমটার আবার বর্গ তাহলে প্রথম যেটা আছে n * n + 1/2 তার হয়ে গেল এই তিনটে হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা অড আছে আর এবারে অড ইভেন গুলো আসছে আমরা অড ইভেন এপি তে থাকলে কি করব সেটা আমরা আসছে ঠিক আছে n * l + 1/2 এটা সাম বলেছে এখানে এভারেজ বললে টোটাল নাম্বার দিয়ে ভাগ করো n দিয়ে হ্যাঁ এটা এন দিয়ে ভাগ হবে আচ্ছা এটা বুঝতে পেরেছো প্রত্যেকে যে যদি সংখ্যাগুলো পরপর আমি যোগ করতে থাকি তখন এই সূত্র হয়ে যায় এখন তোমাদের একটা বলি যে বলো তাহলে প্রথম 10টি যে সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত তাদের যোগফল কত হবে কুইক বলো প্রথম 10টি সংখ্যার যোগফল কত হবে 55 কিভাবে করলাম না এই সূত্র দেখো এখানে n এর জায়গায় কি বসাবো 10 বসাও তাহলে 10 গুণিত 10 যুক্ত 1 সমান 11 তো বাই 2 এটা 5 থাকছে 5 11 তাহলে এইভাবে আমরা কুইক বের করতে পারি আচ্ছা যদি বলা হতো যে প্রথম 10টি সংখ্যার এবার যোগফলের গড় বলো কত প্রথম 10টি সংখ্যার গড় কত তাহলে প্রশ্নটা এই আসছে তাহলে 5.5 এটাকে আমি ভাগ করতাম তাই তো 10 দিয়ে তাহলে দেখো অ্যাকচুয়ালি যদি প্রথম তোমাদের n টি স্বাভাবিক সংখ্যার যোগফলের গড় বলে ঠিক আছে এবারে সূত্রগুলো আসছে যে গড়ের সূত্র এগুলো এর নাম তো যোগফলের সূত্র এবার ধরুন 4 নাম্বার যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গড় তাহলে দেখো গড় বলতে এটা তো n সংখ্যার যোগফল জানি যোগফলকে টোটাল দিয়ে ভাগ করো টোটাল কতগুলো সংখ্যা আছে আমার n তাহলে যদি আমি n দিয়ে ভাগ করি দেখো একটা n কেটে যাবে তাহলে গড় হয়ে যাবে n + 1/2 তাহলে ফর্মুলা হচ্ছে n + 1/2 এবারে দেখো তোমাদের যাই বলি তোমরা মুখোমুখি অ্যানসার করতে পারবে খাতা কলমের প্রয়োজন হবে না যদি বলি যে প্রথম বলো যে 15টি সংখ্যার গড় কত হবে 8 কিভাবে করলে এই যে 15 যুক্ত 1 16 কে 2 দিয়ে ভাগ করো 8 প্রথম 21টি সংখ্যার গড় কত হবে 11 ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু মুখে মুখে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এবারে বের করেছো প্রথম প্রশ্নটা বলেছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত ওই স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে 100 যুক্ত 1/2 তাহলে 50.5 করতে হবে এটা মুখোমুখি এগুলো অ্যানসার তাহলে প্রথমেরটা হয়ে গেল 50.5 এই ফর্মুলাতে বুঝতে পেরেছো ক্লিয়ার আচ্ছা এবারে চলে আসছি যে 5 নাম্বার ফর্মুলা
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে বর্গের যোগফলগুলো এটা হয়েছিল, যখন গড় করব একে আবার n দিয়ে ভাগ করব, এই দেখো এই n কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এটা বাই 6 n plus 1 2n plus 1 by 6। বুঝতে পারলে? আচ্ছা এবার বলো যে প্রথম 11টি সংখ্যার তাহলে বর্গের গড় কত হবে? দেখি কে বলতে পারে। প্রথম 11টি সংখ্যার বর্গের গড় কত হবে? বর্গের গড় বলো কত? 46। এই হচ্ছে ফর্মুলা, ফর্মুলাতে বসালেই হয়ে যাবে। তাহলে প্রথম 11টি সংখ্যার জন্য বলেছে, তাহলে দেখো প্রথমে 11 যুক্ত 1 সমান কত হয়? 12 ইনটু 2 গুণিত 11 সমান 42, 42 সরি 2 গুণিত 11 সমান 22, তার সঙ্গে 1 যোগ করো কত হয়? 23। আর নিচে কত আছে? 6। কাটাকুটি করলে এটা 2 থাকে তো, 23 দুগুণে কুইক আসছে, কোনো কিছুই ভাবতে হবে না তোমাদের। তাহলে এবার চলে এসো যে পিডিএফটা দিয়েছি সেখানে নাম্বার 2 ম্যাথটা দেখো কি বলেছে, সেটা করে দেখো এবার। তাহলে দ্বিতীয় যে ম্যাথটা বলেছে সেটা এটার জায়গায় কি ছিল? 11 ছিল, আর কিছুই নেই। সরি 71 বলা আছে, তাই তো? 11 জায়গায় 71 বলা আছে। তাহলে দেখো ফর্মুলাতে যদি বসাই তাহলে 71 যুক্ত 1 সমান কত হয়? 72 ইনটু 71 গণিত 2 কত হয়? 142। 42 এর সঙ্গে 1 যোগ করলে হয় তো কত? 6 দিয়ে করলে 12। এবার দেখো অপশন গুলো দেখো, তাহলে আমি বুঝতে পারছি আমার অপশন টেস্ট করে যে 2 আর 3 গুণ করলে শেষে 6 আসবে। প্রথমে দেখো ডি এর অপশনটা আমার প্রথমেই বাদ, বুঝতে পেরেছো? ইউনিট ডিজিট টেস্ট করে আমি বলতেই পারছি যে 2 আর 3 যদি আমি মাল্টিপ্লাই করি আমার কত আসবে? 6 আসবে। 6 আসা মানে শেষের অপশনটা বাদ চলে গেছে। এবার দেখো অপশনগুলো কি কি আছে আমাদের। এ তে দেওয়া আছে 1616, বি তে আছে 1716, সি তে আছে 1728। ঠিক আছে, তাহলে আমাদের দুটো কিন্তু বাদ চলে গেছে 1692। এই দুটো আমাদের কি প্রথমেই আউট। বুঝতে পেরেছো কেন আউট করলাম? ইউনিট ডিজিট দেখে প্রথমে 143 আর 12 পেয়ে গুণ করতে চলে যাও না, ঠিক আছে? যখনই দুটো পেয়েছো গুণ করতে যাবে সময় নষ্ট করবে। প্রথমে তুমি মাথা কাটাও, দেখো 2 আর 3 গুণ করলে শেষে 6 আসবেই আসবে। ইউনিট ডিজিট আমাদের 6 আসছে, আমি দুটো অপশনকে চোখ বন্ধ করে বাদ দিয়ে দেবো। এবার দেখো 12 মানে বলতে পারি এর মধ্যে আছে 3 গুণিত 4 আছে তো, তার মানে এই দুটোর মধ্যে 3 দ্বারা ডিভিজিবিলিটি চেক করব। দেখো প্রথম কথা দেখো 3 দ্বারা ডিভিজিবিলিটি জানো তো নিয়মটা, 3 যেখানে পাবো সেখানে কেটে কেটে যাব। তাহলে 6 3 আছে কেটে দিলাম, 6 3 আছে কেটে গেলাম। এবার দেখো 2 পড়ে থাকছে, এটা কি 3 দ্বারা ডিভিজিবল? না, তাহলে আমাদের অপশন এও নয়। দ্বিতীয়টা চেক করছি, 6
চলে যাচ্ছে। এবার দেখো 7 আর 8 আর 9 পুরো 9 চলে যাচ্ছে 3 দ্বারা, তার মানে বি আমাদের অপশন হবে। মাথায় ঢুকলো কিছু? এটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবিলিটির রুলস, যে আমরা কেটে কেটে যাব। ধরো আমি একটা নাম্বার নিয়েছি যে 2 4 9 6 1 5, এই নাম্বারটা বলো যে 3 দ্বারা ভাগ হবে কি হবে না? 3 দ্বারা বা 9 দ্বারা, একটাই রুলস যাবে। কিভাবে আমরা 9 দ্বারা 3 দ্বারা যাবে, 9 দ্বারা কিভাবে ডিভিজিবিলিটি চেক করে জানো তো? প্রথমে তুমি 9 গুলো বাদ দিয়ে দাও, যেখানে যেখানে 9 9 দেখো, তাহলে দেখো 9 দেখতে পেয়েছি বাদ, 4 5 এ 9 বাদ, 6 3 এ এই 6 আর 2 এ 8 আর 1 এ 9 বাদ, তাহলে এটা পুরোটা 9 দ্বারা ডিভিজিবল। তাহলে সেই রকম 3 দ্বারারও সেম রুলস, যেখানে যেখানে আমি 3 দেখতে পাবো বাদ দিয়ে দেবো। 9 দেখতে পেয়েছিলাম 3 আছে, বাদ চলে গেছে, 6 ও বাদ চলে গেছে, 5 আর 1 এ 6 বাদ, আর এখানে 4 আর 2 এ 6 বাদ, তাহলে এটা 3 দ্বারাও ডিভিজিবল। সেম আমি 1 7 1 6 কে ওইভাবে করলাম। যখন আমি 1 1 6 1 6 করতে যাচ্ছি, তুমি দেখো 6 চলে যাচ্ছে, এই 6টাও চলে গেছে, এবার পড়ে থাকছে 2, এটা কখনোই 3 দ্বারা ডিভিজিবল হবে না। 2 পড়ে আছে, 3 দ্বারা ভাগ যাবে? তো এটা কিন্তু 3 দ্বারা ভাগ হবে না, তাহলে আমাদের অপশন হয়ে গেল বি। ক্লিয়ার? বুঝতে পারলে? অনেকেই এই 12 আর 143 পাওয়ার পর সাথে সাথে গুণ করতে লাগিয়ে দিচ্ছেন, আমি জানি, কিন্তু আমরা চোখে দেখি অপশন বাদ দিয়ে কিন্তু উত্তর করতে পারি। আমাদের কিন্তু একটু মাথা খাটাতে হবে। সব জায়গায় যে আমরা পেয়েছি মানে গুণ করব, যোগ করব, বিয়োগ করব তা নয়। এটা তো 6 দুগুণেও 12 ধরতে হবে। কোনটা বলো? 6 দুগুণেও 12। হ্যাঁ, 6 দুগুণেও 12 আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে দুটো নাম্বার পেয়েছি, একটা 2 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা ডিভিজিবিলিটির রুলস হচ্ছে শেষগুলো জোড় হতে হবে, দুটোই দেখো মিলে যাচ্ছে, আমার কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। আমরা সব সময় 3 এর ফ্যাক্টর আনার চেষ্টা করি আর 9 এর ফ্যাক্টর, কেন না 3 আর 9 এর ডিভিজিবিলিটির রুলসটা খুব ইজি, আমরা কুইক চেক করতে পারবো, ঠিক আছে। তার জন্য এটাকে আমি 3 আর 4 নিয়েছি। এবার দেখো 6 কে আমরা বলতেই পারি 3 গুণিত 2, সেই আবার 2 দ্বারা চলে যাচ্ছে, শুধুমাত্র 3 রয়েছে, আবার 3 আবার। তুমি এটা না করে 143 কেও তুমি করতে পারতে। 143 সমান কি হয়? 11 গুণিত কত হয় কেউ বলতে পারবে? 11 গুণিত 13। তো তুমি 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলস চেক করে তুমি आंसर করতে পারতে, কিন্তু 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলস চেক করতে হলে আমাদের কি হতো? টাইম লাগতো, ঠিক আছে। তাই জন্য আমরা চেক করলাম কি যে 3 দ্বারা। বুঝতে পারলে কি বললাম? তখন আমাদের 13 দ্বারা বা অন্য ফ্যাক্টর নিয়ে ট্রাই করতাম। হ্যাঁ, এই যে এখানে 11টা আমি ট্রাই করতাম এবার। বুঝতে পারছি কি বললাম? আচ্ছা, এবার দেখো তোমাদের যদি বলি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা গড় কত হবে? আচ্ছা, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত বলতো? কিভাবে হচ্ছে যে প্রথম যদি আমি n সংখ্যক দেখি 1 হয়, তারপরটা হয় 3 হয়, তাই তো, তারপরটা হয়ে যায় 5, তারপরটা হয়ে যায় 7, তাই তো, এইভাবে চলতে থাকে। এদের যোগফলের ফর্মুলাটাই হচ্ছে যতগুলো বিজোড় সংখ্যা বলবে তার স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো 4 বলেছে, তো এটা সমান দেখো 16 আসছে, মানে 4 স্কয়ার। এটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা মজাদার জিনিস, যে বিজোড় সংখ্যাগুলো অ্যাড করো, যদি আমি অ্যাড করতে থাকি সেটা অলওয়েজ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মনে রাখবে যে বিজোড় সংখ্যা যদি পর পর অ্যাড করে যায় সেটা অলওয়েজ কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিজোড় সংখ্যার যদি যোগফল n স্কয়ার হয়, n সংখ্যক বিজোড় সংখ্যা, তাহলে গড় মানে ওই n টা দিয়ে ভাগ করব, তাই তো। n দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে? n কেটে যাবে, একটা n কেটে যাচ্ছে, পড়ে থাকছে n, তাহলে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের n। নোট রাখো। তাহলে এবার তো ঝড়ের মতো উত্তর আসবে। প্রথম 12টি সংখ্যার কত হবে? প্রথম 12টি বিজোড় সংখ্যার গড়
হবে? 12ই আসবে। এত তোমাদের কনফিউশনে কি আছে? n তো বলে দিয়েছি তো 5। ও একটা জিনিস এখানে তো উত্তর অন্যরকম দেওয়া না, দেখ অ্যাকচুয়ালি এখানে যেটা করলাম যে প্রথম n সংখ্যক ঠিক আছে ওখানে, ঠিক আছে। যখন সংখ্যা বলে দেবে, এবার যখন আমি বলে দেবে যে যদি 1 থেকে 100 পর্যন্ত, তখন সংখ্যাটা আমাদের কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথম যদি বলি 12টা সংখ্যার বলো, 12 অ্যানসার obviously, ঠিক আছে। যদি বলি 14টা বলো, প্রথম 14টা বিজোড় সংখ্যা, 14 অ্যানসার হবে। কিন্তু যদি আমি বলি প্রশ্নটা 1 থেকে 12 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বলো, বা 1 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বলো, তখন যদি বলে দাও 11, তখন কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে পারলে? কারণ 1 থেকে 11 পর্যন্ত 11টা বিজোড় সংখ্যা নেই। বিজোড় সংখ্যা বলতে হবে কটা আছে, কটা আছে বলতে পারবে? 1 থেকে কত? 5টা। বলো 5টা, 6টা হবে। কেন হচ্ছে যে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টোটাল আছে 6। তাহলে অ্যানসার হয়ে যাবে আমাদের 6। তাহলে এবার চলে এসো 3 নম্বরের প্রশ্নটা। আচ্ছা, যদি এবার বলে দিই, যদি এটা বলতো 1 থেকে 10 পর্যন্ত, যদি এটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে obviously 5 হবে অ্যানসার আমাদের। যদি বিজোড় থাকতো তখন আমি 1 অ্যাড করব, যদি জোড় থাকে সিম্পল 2 দিয়ে ভাগ করব। 1 থেকে 10 পর্যন্ত বলে, 1 থেকে 100 যদি বলে, হ্যাঁ, তাহলে এভারেজ তো 55 তোমার হচ্ছে 50.5 হবে না। কেন হবে না? আমি তোমাকে একটা एग्जांपल নিয়ে বোঝাচ্ছি। দেখো 1 থেকে আমি বললাম 10 পর্যন্ত, ঠিক আছে। কি পাচ্ছি? 9। তাহলে আমি পাচ্ছি কিন্তু 5টা। ভালোভাবে শোনো, যে যখন আমি কোনো বিজোড় সংখ্যা বলছি শেষেরটা, ঠিক আছে, এই বিজোড় সংখ্যাটা বলছি মানে কি, এটাও তো একটা বিজোড় সংখ্যা, এটা ইনক্লুড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এটা তো একটা বিজোড় সংখ্যা, তার জন্য 1 যোগ করে 2 দিয়ে ভাগ করছি। কিন্তু যখন আমি বলবো যে 1 থেকে 10 পর্যন্ত, শেষেরটা জোড় বলবো, তার মানে তার আগের পর্যন্ত আমাদের নিতে হবে। তার জন্য কি সে আগেরটা নাও, মানে কি 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো বা 10 কে ভাগ করো, একই ব্যাপার চলে আসছে। 10টা তো আর আমাদের বিজোড় সংখ্যা নয়, ক্লিয়ার ব্যাপারটা? তার আগেরটা নিয়ে তুমি 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো বা 10 কেই 2 দিয়ে ভাগ করো। ওটা ছিল জোড় সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, জোড় সংখ্যার ক্ষেত্রে ওটা হয়ে যাবে, যেটা থাকবে সেটাই যোগ হবে না, জোড় হবে। হ্যাঁ, আর এটা বললাম বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে এবার চলে এসো 3 প্রশ্নটা, যে 1 থেকে 100 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলি আছে তাদের গড় কত? 50.5 না, এই মাত্র বললাম যে যদি এটা অড হয়, মানে বিজোড় হয়, তখন 1 যোগ করে 2 দিয়ে ভাগ। এটা কত হবে অ্যানসার? 50 জোড় আছে মানে সিম্পল 2 দিয়ে ভাগ করে দাও, অ্যানসার চলে আসছে আমাদের 50। ক্লিয়ার? এবারে একটা জিনিস শিখবো, তোমাদের রিজনিংও অনেক কাজে লাগে, আর এখানে আমাদের অঙ্কেও অনেক কাজে লাগে, যেটা হচ্ছে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। জানো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর শ্রেণী, বা আমরা শর্টে বলি আমরা এপি, ঠিক আছে, বাংলায় বলি সমান্তর শ্রেণী। জিনিসটা কি এপি বা সমান্তর শ্রেণী? কিছুই না, ধরো আমি কতগুলো নাম্বার লিখেছি, 2 4 6 8 10 12, একটা লিখলাম, আরেকটা লিখছি,
18 বলো 30, 36। আচ্ছা এগুলো আমি তিনটে ডিফারেন্ট শ্রেণী লিখেছি, ঠিক আছে? তাহলে এগুলোর এক একটা বৈশিষ্ট্য আছে, প্রতিটার কি বৈশিষ্ট্য আছে জানো? যে তোমরা যখন রিজনিং করতে দেখতে এদের প্রতিটার গ্যাপ সেম। দেখো ভালো করে দেখো, গ্যাপ সেম না? দুই করে গ্যাপ তো, লাস্টেরটা 12 এর পর 18 হবে 12 পরে 14 হবে। লাস্টে কোনটা বলো তো? 6 6 12 এখানে একটা 8 হলো। তাহলে দেখো যদি আমি উপরের শ্রেণীটা দেখি, প্রতিটার গ্যাপ কত করে আছে? 2 করে। এদের যদি দেখি গ্যাপ কত আছে? 3 করে আছে, তাই তো? এদের যদি দেখি প্রত্যেকের গ্যাপ আছে 6 করে। তাহলে এইরকম যদি আমরা কোনো অঙ্কের শ্রেণী পাই যাদের গ্যাপগুলো সেম, সে 2 3 4 5 যাই হোক, যদি গ্যাপ সেম হয়, ঠিক আছে, দুটো সংখ্যার মাঝে যদি গ্যাপটা সেম হয়, ঠিক আছে, তাহলে সেগুলোকে বলি যে সেই সংখ্যাগুলো কিসে আছে? এপিতে আছে, বা সেগুলো সমান্তর শ্রেণীতে আছে। তো এই সমান্তর শ্রেণীর বৈশিষ্ট্য আছে। কি আছে? এই সমান্তর শ্রেণী যদি আমি বলি, এদের যদি গড় করতে বলা হয়, ঠিক আছে, তাহলে গড় হয় ঠিক মিডিলেরটা। কি বললাম? ঠিক মিডিল। তাহলে দেখো প্রথমটা যদি আমাদের বলে যে প্রথমে আমাদের নাম্বার দেওয়া আছে, দেখো টোটাল, আমি যদি দেখি টোটাল 7টা আছে, মানে এই 8 আছে দেখো ঠিক মিডিলে, তাহলে আমি চোখ বন্ধ করতে বলতে পারি যে এদের এভারেজ হচ্ছে 8। সমান্তর শ্রেণীর যে ঠিক মিডিলে থাকবে সেই হয়ে যায় এভারেজ। বুঝতে পারলে ব্যাপারটা? যে কোনো সমান্তর শ্রেণী বলুন, তার ঠিক মিডিলে যে থাকবে সে হয়ে যাবে এভারেজ। তাহলে প্রথমটার জন্য যেহেতু 7টা ছিল, তাহলে এইটা হচ্ছে তার ঠিক মিডিল, তাহলে 8 হয়ে যাচ্ছে তার এভারেজ। এবার দ্বিতীয়টা দেখো ভালো করে, যে দ্বিতীয়টা তো 6টা আছে, এর ঠিক মিডিল বলতে কিছু নেই, তাহলে মিডিলে কে আছে? এই দুটো আছে, তাই তো? তাহলে মিডিলে যদি দুটো থাকে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 15 8 যোগ করলে কত হয়? 33। তাই তো? বলো গ্যাপটাকে 2 দিয়ে ভাগ করে একটার সঙ্গে অ্যাড করে দাও, তাও হয়ে যাবে। এটা হয়ে যাবে 16.5। বুঝতে পারলে কিভাবে আমরা বের করি? তৃতীয়টা দেখো, তৃতীয়টা একটা কি আছে? শ্রেণী আছে। তাহলে তৃতীয়ত মোট দেখো আছে 7টা আছে, তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি মিডিল হচ্ছে 24। 24 আমাদের অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? আমরা বুঝতে পারলে এটা কেন করলাম? দেখবে অনেক সময় বলে যে কনসিকিউটিভ নাম্বার আছে তো, মানে পর পর সংখ্যা থাকে, ঠিক আছে তো, যে পর পর জোড় বা বিজোড়, এই সংখ্যাগুলোও কিন্তু আসলে অ্যাকচুয়ালি এপির মধ্যে পড়ে। দেখো আমি যদি এগুলো তো জোড় সংখ্যা নয়, এগুলো কিন্তু একটা এপির মধ্যে পড়ছে। তাহলে জোড় সংখ্যার শ্রেণী সেটাও কিন্তু একটা এপি, বিজোড় সংখ্যার যে শ্রেণীগুলো সেগুলো একটা এপি। যে বিজোড় সংখ্যাগুলো যদি বলি 1 3 5 7 9 11 13 15 বিজোড় সংখ্যা চলছে। তাহলে এই যে বিজোড় সংখ্যাগুলো আছে, এটাও কিন্তু দেখো প্রতিটার মাঝে গ্যাপ কত? 2 2 করে করে, তাই তো? তাহলে এদের যদি তোমাকে এভারেজ বের করতে বলি, তাহলে তুমি বলতেই পারবে যে এদের মাঝে এই দুটো সংখ্যা আছে, তাহলে 8 হয়ে যাবে এদের ঠিক মিডিল, মানে 8 হবে তাদের এভারেজ। বুঝতে পারলে? দুটো উপায় আমরা বের করার জন্য এপি বোঝালাম, যে আমরা ঠিক মিডিলে যেটা থাকবে সেটাই আমরা বলতে পারবো কি তার average। এবার চলে এসে দেখো যে আমি 4 এর যে অঙ্কটা দেওয়া আছে সেটাতে চলে এসে কি হবে কেউ বলতে পারবে? কিভাবে করলে বলো? তা দেখো অঙ্কটা বলা আছে যে পরপর 37টি সংখ্যার গড় 54। এটা বলা আছে বড় সংখ্যাটি কত? এটি দেওয়া আছে, বুঝতে পেরেছো? তো দেখো পর পর মানেই বললাম কি, যেগুলো কনসিকিউটিভ নাম্বার মানে এপি থাকবে। তাহলে পর পর 37টি সংখ্যার গড় যদি 54 বলে, তাহলে আমি বলছিলাম গড় সব সময় কোথায় থাকে? ঠিক মিডিলে থাকবে।
তো 54 ঠিক মিডিলে থাকবে, এটা বুঝতে পেরেছো আশা করি। 37টা যদি আমি টোটাল নাম্বার দিই তার ঠিক মিডিলে থাকবে 54, তাহলে টোটাল 37 এর মধ্যে একটা আমার মাঝে হয়ে গেছে, আর বাকি এই দিকে কতগুলো থাকবে ওই দিকে কতগুলো থাকবে বলো তো? 18 18। এই দিকে 18টা থাকবে, এই দিকেও থাকবে। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো যে পরপর 37টা সংখ্যা বলা আছে, তার মানে কি যে 54 পরেরটা হবে 55, তারপর 56, এরকম যদি যায় 18 নম্বর পরেরটা কি হবে 18 যোগ করে দাও, ক্লিয়ার না? 54 পরেরটা বলতাম 55, তারপরটা 56, এইভাবে যদি যায় 18 নম্বর পরে কে বসবে? 54 আর 18 যোগ করে দাও, 54 18 যোগ করে দিলে হয়ে যায় 72। তাহলে সবথেকে বড় নাম্বারটা আমরা কি পেয়ে গেলাম? 72। অনুরূপে যদি বলতো সবথেকে ছোট নাম্বারটা বলো, তাহলে 54 থেকে 18 কি করতাম? বিয়োগ করে দিতাম। তাহলে 54 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 36। তাহলে সবথেকে ছোটটাও আমাদের হয়ে যেত কত? 36। বুঝতে পারলে ম্যাথটা? স্যার একবার বলে দিন। আচ্ছা আরেকবার বলছি। দেখো পরপর যদি কোনো নাম্বার বলা হয় তাহলে সেটাকে বললাম কি এপি তে থাকে। যদি আমি বলি যে পরপর সংখ্যাগুলো দেখো 1 2 3 4, এদের মাঝে কত গ্যাপ? 1 না? তাহলে মাঝের গ্যাপটা সেম মানে কি বলেছিলাম এপি হবে, সমান্তর শ্রেণী। তাদের ঠিক মিডলে যে নাম্বারটা বসবে সেটা হয়ে যায় তাদের গড়। তাহলে এখানে বলা আছে 54 গড়, তার মানে 54 ঠিক মিডলে বসে আছে মধ্যমান। টোটাল 37টা নাম্বার আছে আমাদের, মাঝে একটা নাম্বার, এইদিকে 18 ওইদিকে 18 হবে না? দেখো এইদিকে 18টা থাকবে, ওইদিকে 18, 18টা 36 আর একে 37। বুঝতে পেরেছো? তাহলে এবারে একটা একটা করে বাড়িয়ে যাও, 18 বাড়ালে 78। যদি ছোট বলতো তাহলে 18টা কমাতাম 36। আমাদের চেয়েছে 78, মানে বড়টা চেয়েছে 72, সরি। ক্লিয়ার এটা? এবার দেখো এই শ্রেণীর আরেকটা ধর্ম আছে। যদি তুমি টোটাল নাম্বার না জানো, এখানে তো দেখো টোটাল নাম্বার বলে দেওয়া আছে প্রতিটাতে। ধরো আমি তোমায় একটা শ্রেণী দিয়ে দিচ্ছি, বললাম যে হ্যাঁ একটা সমান্তর শ্রেণী আছে যার প্রথম নাম্বারটা 3 এবং তারপর চলে যাচ্ছে কতগুলো সংখ্যা আছে আমি বলছি না তোমায়, এবং শেষ নাম্বারটা বলে দিলাম যে 21। প্রথম নাম্বারটা 3, শেষ নাম্বারটা 21, এদের গড় বলো। তাহলে যদি সমান্তর শ্রেণী হয় এদের এভারেজ ঠিক মিডলে বসবে। এদের ট্রিক হচ্ছে কি, এদের মিডল বের করার ট্রিক হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো। তাহলে 21 কে 2 দিয়ে যোগ করো কত হয়? এই 21 কে 3 দিয়ে যোগ করো 24, 2 দিয়ে ভাগ করো, তাহলে গড় হয়ে যাবে কি আমাদের? তাহলে আমাদের টোটাল নাম্বার না জানলেও কিন্তু আমরা ঠিক মিডলে কে আছে এটা কিন্তু বলে দিতে পারি। এইরকমই দেখো তার পরের অঙ্কটা দেওয়া আছে, 5 এরটা দেখো কি বলা আছে, 104 ও 148 এর মধ্যবর্তী সমস্ত জোড় সংখ্যাগুলো। তাহলে জোড় সংখ্যাগুলো বলেছিলাম এপি তে থাকবে। তাহলে ট্রিক কি, প্রথম আর শেষ যোগ করো 2 দিয়ে ভাগ করো। অ্যানসার মুখোমুখি আসছে 126। এরপরটা চলে যাও 6, তারপরটা করো নিচে দেখি। হুম 69 অপশন নেই, তাহলে অপশন ভুল আছে হয়তো, তাই তো?
জন্য বলি যে চোখ কান একটু খোলা রাখতে হবে। ছয়ের অঙ্কটা দেখো কি বলা আছে, পরপর 41টি বিজোড় সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত, 2 করে। পরপর সংখ্যা বললে 1 করে নিতাম, তো বিজোড় একটা আরেকটা বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত, 2 না। তাহলে এখানে দেখো 41টা বিজোড় সংখ্যা দেওয়া আছে, তাহলে তাদের যে মাঝের যে বিজোড় সংখ্যাটা সেটা আমরা পেয়ে গেছি কত, 49 পেয়েছি না। গড় বলা আছে তো মাঝেরটা, তার মানে এইদিকে 20টা আছে আর এইদিকে কত আছে, 20 আছে। তো এবার দেখো বলেছে সবথেকে বড় সংখ্যা, তাহলে 20 সংখ্যাটা পরে কি হবে, এর পরের বিজোড় সংখ্যাটা কি হয়ে যাবে, 51, তাই তো। তার মানে দেখো একটা সংখ্যার জন্য কি 2 যোগ করছি, তাহলে কি করতে হবে, 40 যোগ করে দাও। 20টা কত, একটার জন্য কি 2 যোগ করছি, তাহলে 20টার জন্য কি হবে 40 যোগ করো, তাহলে অ্যানসার হয়ে যাবে 89। বুঝতে পারলে, ইজি জিনিস। এবারে বলো একই ভাবে ছোটটা কি হবে, সবথেকে মুখোমুখি অ্যানসার, ঠিক আছে, সবথেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো জোড় বিজোড় যা খুশি দেখ আমাদের কিন্তু হয়ে যাবে। এরকম অঙ্কগুলো দেওয়া থাকে, তো হয়তো কিছু কিছু এক্স ধরে দেওয়া থাকে অনেক সময়, দেখবে যে পরপর যে প্রথমটা হচ্ছে k+1 k+3 k+5, এরকম ভাবে কিন্তু অনেক অঙ্ক দেওয়া থাকে। তারপর চলে এসো, এবার একটা একদম পুরো পরীক্ষাতে এসে হচ্ছে এই অঙ্কটা চলে এসো, দেখি 7 টাইপের করো। এবার আমরা চলে আসছি যে রিটেন অঙ্কগুলো, যেগুলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় নাম্বার সিরিজ দিয়েও দেয় এরকম, ঠিক আছে। এটা আপনাদের 12 কি আসছে দেখতে হবে, হ্যাঁ 12 দেখো অঙ্ক হচ্ছে পড়ে, প্রথম কথা হচ্ছে আমাদের যে যত বেশি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে সে তত বেশি কুইক করতে হবে। কি অ্যানসার দিলি, অন্তর চেয়েছে, তো পড়ে আমাদের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে প্রথম কথা, ঠিক আছে। তাহলে তিনজন দেওয়া আছে, তাই তো। একজন হচ্ছে রোহিত, একজন হচ্ছে সুজয়, আর নাম্বার 3 হচ্ছে সোনু। রোহিত, সুজয় আর সোনু, এদের তিনজনের গড় বয়স বলা আছে 30, ঠিক আছে, এবং তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:5:6। আচ্ছা, যদি তিনজনের গড় বয়স 30 হয়, টোটাল বয়স 90 বলতে পারি তো। তাহলে এদের তিনজনের টোটাল বয়স কত বলা আছে, আমাদের কি চেয়েছে দেখো, যে তাদের বয়সের, আচ্ছা রোহিত আর সোনু এর বয়সের অন্তর। আচ্ছা ভালো করে দেখো, রোহিতের বয়স যদি 4 হয়, সোনুর বয়স হচ্ছে 6, অন্তর কত, 2, তাই তো। তাহলে এবার তুমি দেখো এদের টোটাল বয়সটা কত, যদি 4 5 6 যোগ করি এদের মোট বয়স কত, 15। তাহলে আমাদের এই অঙ্কে 15টাই দেওয়া আছে 90 এর সাথে সমান না, তাহলে মোট বয়স তো 90 বলা আছে। এই 15টা যদি 90 বলে, তাহলে তুমি দেখো অ্যাকচুয়ালি 6 15 90, তাই তো, 6 গুণ। তাহলে আমাদের চেয়েছি 2 অনুপাতটা কত, তাহলে 2 অনুপাতটা কত হবে, 2 কেও তুমি 6 দিয়ে গুণ করো, কত হবে, आंसर হয়ে গেল। স্যার এটা আরেকটু বুঝিয়ে দিন, এই জায়গাটা বুঝতে। আরেকবার বলছি দেখো ভালো করে, যে রোহিত, সুজয় আর সোনু এদের বয়সের রেশিও অনুপাত দেওয়া আছে 4:5:6। আমি ধরে নিচ্ছি রোহিতের বয়স 4, সুজয়ের বয়স 5 এবং সোনুর বয়স 6। তাহলে তাদের মোট বয়স কত, 4 5 6 যোগ করলে হয় 15। আর এই 15টাই দেখো যেহেতু তাদের গড় বয়স দেওয়া ছিল 30,
তাহলে মোট বয়স হয়ে যাবে 90, 3 গুণ 30 করলে তাহলে 15টাই দাঁড়াচ্ছে 90 এর সাথে সমান। তার মানে আমি বলতে পারি 1 অনুপাত 6 গুণ করে হচ্ছে 15 6 90, তাহলে 1 অনুপাত সমান 6 বছর। তাহলে এবার দেখো রোহিত আর সোনুর অন্তর মানে বিয়োগফলটা কত বলেছে 2 তো, তাহলে 2 বছরটা বলতে পারি 1 অনুপাত যদি 6 হয় তাহলে 2 অনুপাত অবশ্যই কত হবে 12 বছর। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইবার যে অঙ্কটি আছে অনেক পরীক্ষায় এসেছে এটা, ঠিক আছে, একদম পুরো একটা ভাইটাল অঙ্ক। দেখি তোমরা এটা এবার কি করবে বলো দেখি। একদম পুরো ভাইটাল অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রায় দেখতেই পাওয়া যায় যে 10টা নাম্বার বলা আছে, গড় করতে বলা আছে, সে একটা নাম্বারকে ভুল করে নিয়েছে মানে উল্টে দিয়েছে এবং তার গড়টা কিছুটা ডিসমিস হয়ে গেছে। তাহলে বলতে হবে যে ওই নাম্বারটাও কত এরকম আসতে পারে, বা এখানে চেয়েছে যে ডিফারেন্সটা কত। আনি এই অঙ্ক দেখো নি, এমটিএস পেপার খুলে দেখবে, এমটিএস এর সলিড এটা, ঠিক আছে। টিসিএস এর যে কোশ্চেনগুলো সেট করে টিসিএস এর একটা পেপার থেকে দিলাম। বলো আচ্ছা অঙ্কটা দেখো কি বলা আছে যে 8, যে ভালো করে দেখো যে একজন ছাত্রকে 10টা নাম্বার দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট, তাদের গড় বের করতে বলা হয়। সে গড় বের করেছে এবং একটা ভুল হয়ে গেছে কি যে ধরো তাকে কোন একটা জায়গায় তাকে 42 ছিল, সে উল্টে লিখেছে, কত নিয়েছে 24 নিয়েছে এবং তার জন্য কি হয়েছে তার গড়টা কমে গেছে 6.3, যে গড় আসার কথা ছিল তার থেকে গড় কমে গেছে কত 63। বুঝতে পেরেছো? তাহলে তুমি ভাবো গড় 63 কমেছে, কারণ মোট কত কমেছে এই 10 গুণ না, 10 গুণ তো টোটাল কমবে, কারণ গড় মানে কি প্রতিটার জন্য 6.3 করে কমেছে, এবার 10টার জন্য 6.3 করে কমেছে মানে 6.3 ইনটু 10। এবারে যখন যদি বলবে যে ডিফারেন্স কত সংখ্যা দুটির মধ্যে, সিম্পল অ্যানসার হচ্ছে 9 দিয়ে ডিভাইড করো। কি জন্য এবার বোঝাচ্ছি, ঠিক আছে, যে 9 দিয়ে ডিভাইড করলে আমাদের কিন্তু অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো গুণ করলে তো এটা 63 হয়, 9 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে 7, তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে 7। কিন্তু এবার কেন আসছি সেটা আমরা আসি যে যদি আমি কোন একটা অঙ্কের গঠন দেখি তুমি ভালোভাবে দেখবে যে এককের ঘর আর দশকের ঘর, তাই তো থাকে তো। এবার ধরো যদি মনে করো আমি লিখছি ধরো 24, এটাকে আমি ছোটবেলায় শিখেছিলাম মনে পড়ে 2 × 10 + 4 লিখতে হতো, তো তোমার 4 × 1 কে আমি আর লিখছি না, এটা 2 × 10 + 4 এইভাবে। তাহলে জানি না ওই অঙ্কটা কত ছিল, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সেই অঙ্কটাই ছিল 10x + y। কি বললাম 10x + y। তাহলে যখন আমি এর বদলে উল্টোটা নেব তাহলে সেটা হয়ে যাবে কি 10y + x না, কিন্তু দেখো এই দুটোই তো চেঞ্জ হয়েছে, শুধুমাত্র 4 আর 2 রিপ্লেস হয়েছিল, তাহলে এখানে 4 চলে আসতো, এখানে 2 চলে আসতো, সেম এখানে আমি x আর y কে কি করলাম পাল্টে দিলাম। এবারে এদের অন্তর চেয়েছে, তাহলে এদের যে বিয়োগফলটার জন্যই আমাদের মোট ডিফারেন্স এসেছিল কত 63, তো দেখো বলেছিলাম একটার জন্য 6.3, 10টার জন্য 63, তার মানে এদের যে বিয়োগফলটা সেটাই তো 63,
হ্যাঁ, তাহলে এবার দেখো এদের যদি আমি দেখি যে বিয়োগ ফল আসছে, এটা আসছে বিয়োগ করলে 9x মাইনাস 9y। এই ভালো করে দেখো, একটা x বাদ যাচ্ছে আর এখান থেকে দেখো 10y মাইনাস করলে 9y আসছে। তাহলে এটা সমান 63। আচ্ছা 9 দিয়ে কাটাকুটি করো, 7 আসছে। তাহলে সংখ্যা অঙ্ক দুটির বিয়োগফল x মাইনাস y কত পেলাম আমরা? বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু অঙ্কগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষার হলে যদি তুমি এরকম ভাবে করতে যাও টাইম লাগবে। তো কনসেপ্ট আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমি অঙ্ককে এইভাবে করব। এবং বলা মাত্র মনে হবে যে দুটি সংখ্যা যদি ওইরকম অন্তর চাই, তাদের অবভিয়াসলি এটা কিন্তু 9 দ্বারা ভাগ হয়ে যায়। যদি দুটো সংখ্যাকে আমি রিপ্লেস করে দিই, মানে অঙ্কগুলোকে পাল্টে দিই, তাদের এটা কি হবে? 9 এর একটা মাল্টিপ্লাই। হ্যাঁ বলো। দশমিক মানে সংখ্যা হলে অবশ্যই সবসময় 9 দিয়ে হ্যাঁ 9 দিয়ে ভাগ করে যাবে, তার জন্যই 9 দিয়ে ভাগ করে 7 আনসার আসছে। এর ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো এরপর 9 চলে যাবে। এগুলো অঙ্কগুলো একটু জটিল জটিল আছে, আগেরগুলো তো খুব সহজ ছিল। একটু মোটা লাগছে। দেখে দেখে অ্যানসার বলছে। আমি শুরু করতে চাই। করো এরপরটা করো, দেখি কে করতে পারে। ট্রাই করো প্রত্যেকে। আর এলো পয়েন্ট কি হবে? আনবো 45% গার্লস ও 180 বের করেছো, 55% বয়েজ বের করেছো। 45% কত এসেছে? 81 এসেছে। আচ্ছা এবার তাদের ওই 54 করেছো আর এদেরটা তারপর ধরে করেছো, তাই তো? অ্যালিগেশনও করতে পারো, এখানে আমরা ডেভিয়েশনটা কাজে লাগাবো, ঠিক আছে? ডেভিয়েশন করে ইজি হয়ে যাবে। আচ্ছা প্রথমে দেখো 180 জন আমার টোটাল ছাত্রছাত্রী দিয়েছে, তাই তো? এখানে টোটাল ছাত্রছাত্রীর নাম্বারটা শুধুমাত্র তোমাদের ক্যালকুলেশন বাড়ানোর জন্য দেওয়া আছে, আর কোনো কাজে লাগবে না এখানে। তুমি ভালোভাবে দেখো যে গার্লস আর বয়েজ, তাই তো? গার্লস আছে কত? 45%, তাই তো? তাহলে বয়েজ থাকবে 55%। তার মানে আমি যদি বলি কাটাকুটি যায়, দেখো 5 দিয়ে কাটাকুটি যায় 9 11, বলতে পারছো? তাহলে বলতে পারি যে 9 জন যদি মেয়ে থাকতো 11 জন ছেলে থাকবে। ক্লিয়ার এটা? এবার দেখো কি বলা আছে,
যে যদি ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 54 এবং ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 46 হয়, তাহলে এদের 54 আর এদের কত বলা আছে? তাহলে তোমায় বলেছে যে সমস্ত ছাত্রছাত্রীদের গড় কত। তাহলে এখান থেকে আমি দুটো উপায় করতে পারি। এবার দেখো টোটাল এখানে 11 × 46 9 × 54 করো, দিয়ে 20 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। বা আমরা করব ডেভিয়েশন কাজে লাগাবো। কি কাজে লাগাবো না, আমি ধরে নেব যে এদেরও 46 ছিল। দেখো 46 তো এদের, আমি এদের 54 কে আমি বলতে পারি যে একটু ক্যালকুলেশন করে দেখো 54 সমান হয় 46 প্লাস কত হচ্ছে 8, তাই তো? 8 যুক্ত 46 করলে আসে না। এবার তুমি ভাবো যে 8টা যদি ভুলে যাও, যদি 46 থাকতো দুজনেরই, তাহলে সবার গড় চলে আসতো 46। কিন্তু আসবে কি 46? না। কেন আসবে না? না তারা এই মেয়েরা 8 নাম্বার করে কি আরো বেশি পেয়েছে। কতজন মেয়ে বেশি পেয়েছে? 9 জন। টোটাল কত নাম্বার পেয়েছে? 72। ঠিক আছে, 72 নাম্বারটা কি হবে? টোটালকে ভাগ করে দাও, টোটালকে বিলিয়ে দাও। তাহলে 72 কে আমি যদি টোটালকে বিলিয়ে দিই, টোটাল কত আছে? 20 জন আছে না? 180 নয়, এখানে আমি 180 কে প্রথমে বাদ দিয়ে দিয়েছি। এখানে 9 প্লাস 11, আমি নাম্বারগুলোকে আগেই কমিয়ে নিয়েছি। তাহলে 20 কে আমি ভাগ করছি, 20 তে ভাগ করলে কত হবে বলো? 3.6। এবার দেখো ডেভিয়েশন আমি ধরেছিলাম 46, আমার এক্সট্রা এসছে এতটা, যোগ করে দাও 46 এর সাথে। 46 এর সঙ্গে 3.6 অ্যাড করে দিলেই আমার চলে আসছে 49.6। ঠিক আছে, এগুলোকে আমরা ডেভিয়েশন মেথডে খুব কুইক করতে পারি, যে আমি একটা ধরেই নিচ্ছি এবারে যেটা হবে, এবং সেটাকে আমি সবার মধ্যে ভাগ করে দিলাম যেটা এক্সট্রা হচ্ছে। ওটা দেওয়া আছে শুধুমাত্র ক্যালকুলেশনটাকে বানানোর জন্য। তারপরটাও সেম, সব সময় রেশিও নিয়ে চলে এসো, কোনো কাজে লাগবে না ওই নাম্বারটা। তারপরটা কিভাবে করো? এটাও অ্যালিগেশন দিয়ে হবে, ডেভিয়েশন দিয়েও হবে, দুটো দিয়ে তোমরা করতে পারো। অ্যালিগেশন আমরা পরের চ্যাপ্টারে আসবো। আচ্ছা, অনুপাত সমানুপাত আর অ্যালিগেশন এই দুটো একটু পর পর আসবো। তারপর অ্যালিগেশনের ইউজ আমরা দেখাবো, বিভিন্ন জায়গাতে অ্যালিগেশন আমরা কিভাবে লাগাতে পারি। এটা হয়ে গেছে তো? 10এরটা চলে এসো। 10এরটাও তো পুরো সেম, 60 জন দেওয়া আছে, ওটা শুধুমাত্র তোমাদের ঘোরানোর জন্য, ওটা আমাদের কোনো ডাটাটা কাজেই লাগবে না। তাহলে 10এরটা আবার বলছি বয়েজ আর গার্লস, তাই তো? 40% মেয়ে, তাহলে 40% মানে 40 এর আমরা জানি ফ্র্যাকশন ভ্যালু কত? 2 এর 5 তো। তার মানে দুজন যদি মেয়ে হয় 3 জন ছেলে হবে তো, তবে তো 5 হচ্ছে। যোগ করলে দেখো 40:60 মানে 2:3। বুঝতে পেরেছো? এখানে 40 যদি মেয়ে হয় 60 ছেলে হবে, 2:3 আমরা পেয়ে গেলাম প্রথমে, কাজ কমে গেল। এবারে চলে এসো, দেখো এখানে একটু অঙ্কটা ঘুরিয়ে দেওয়া আছে যে এদের সম্পূর্ণ গড় ওজন দেওয়া আছে কত? 9 পয়েন্ট। তোমরা একটা কাজ করতে পারো যে ইজিলি 5 দিয়ে গুণ করে বেরিয়ে যাবে অঙ্ক, কাটতেই হবে না। 5 দিয়ে গুণ করাটা খুব ইজি আমার।
5 দিয়ে 59 কে গুণ করো, টোটাল বয়স পেয়ে যাচ্ছ। এবারে দেখো বলা আছে মেয়েদের গড় ওজন 55, তাহলে মেয়েদেরটা 55 পেয়েছো, তাহলে 55 দুগুণে 110 বাদ দিয়ে দাও, দেন 3 দিয়ে ভাগ করে দাও, ছেলেদের পেয়ে যাবে। এটা একটা প্রসেস হতে পারে। ঠিক আছে, কি করলাম না 59.2 কে আমি 5, টোটাল নাম্বার কত 5 জন, তো 5 জন দিয়ে গুণ করছি, তাহলে মোট বয়স পেয়ে যাচ্ছি। কত হবে গুণ করলে কত আসছে 6 আসছে 25 আসছে, তাই তো 296 আসছে, তাই তো আসছে। এবার দেখো মেয়েদের মোট ওজন কত হবে, তাহলে 110, 110 বাদ দিয়ে দাও, কত থাকছে আমাদের 186। এটা কাকে ভাগ করব 3 দিয়ে না, তিনজন ছেলে পড়ে আছে তো, তাহলে ভাগ করলে আমরা কিন্তু ইজিলি বলতে পারছি 62 কেজি। ঠিক আছে, তাহলে এটা হলো তো আমাদের নরমাল মেথড। ঠিক আছে, এবার আমরা বললাম যে ডেভিয়েশন আমরা দেখাবো যে কিভাবে আমরা ডেভিয়েশন দিয়েও করতে পারি। তো দেখো 59.2 কেজি বলা আছে, তো আমি ধরে নিচ্ছি দুজনেরই 59.2, দুজনেরই কত 59.2 ধরতেই পারি, তবে গিয়ে দেখালে সেম আসবে। এবার দেখো যে কিন্তু আমাদের মেয়েদের কত বলা ছিল 55, 55 না, তাহলে আমি 55 মানে কতটা এক্সট্রা নিয়েছি 4.2, এক্সট্রা নিয়েছি মানে মাইনাস করতে হবে, 4.2 মাইনাস করতে হবে না, তাহলে 4.2 এই যে এক্সট্রা নিয়েছি এটা আমি কোথা থেকে এক্সট্রা পাবো, তার মানে এদের থেকে কমবে কিছুটা ছেলেদের থেকে, তাহলে এদের টোটাল কত এক্সট্রা নিয়েছি 2 দিয়ে গুণ করে দুজন মেয়ের জন্য, এক একজনের 4.2 করে, তাহলে দুজন মেয়ের জন্য 8.4 এক্সট্রা নিয়ে নাও। তো 8.4টা কাদের থেকে পাবো, হাওয়ায় তো উড়ে আসবে না বয়সটা, নিশ্চয়ই ছেলেদের থেকে নিয়েছি, তাহলে ছেলেদের থেকে সেটা কমাবো, তাহলে 8.2 8.4 টোটাল কমবে, তাহলে এক এক জনের জন্য 3 দিয়ে ভাগ করে কমবে, তাহলে 3 কত 84 হয় বলো, 3 2 আর হচ্ছে 24 থাকছে, তাই তো মানে 6 8 সরি 2.8, তাহলে 2.8 তুমি কমিয়ে দাও, সরি যোগ করতে হয়। যোগ করে, এইদিকে মাইনাস ছিল, তার মানে এই মাইনাস হয়েছে মানে কি কমেছে, তাহলে এইদিকে তাদের কি অ্যাড করব। ঠিক আছে, তাহলে 2.5 টা অ্যাড করে দাও, 62 কেজি आंसर চলে। বুঝতে পারলে, তা তোমাদের যে প্রসেসটা ইজি মনে হবে সেটাই তোমরা করতে পারবে। যে যখন আমাদের এটা খুব ছোট ডাটা ছিল 3 আর 2 এনে দিয়েছিলাম, তার জন্য আমি কিন্তু এই প্রসেসে খুব কুইক করতে পারলাম। যখন আমাদের ডাটা বড় দিয়ে দেবে তখন কিন্তু আমরা ডেভিয়েশনে করলে আরো বেশি কুইক হবে। ক্লিয়ার, তারপর চলে যাই কোনগুলো দেখো? আগে যখন ওই 60 থাকতো তাহলে তোমরা এটাকে ওই 20 নিয়ে আসতে 30 নিয়ে আসতে, এইভাবে এখন ভুলে যাও। ঠিক আছে, অনুপাত দেওয়া থাকবে মানে কি অনুপাতেই তোমরা নিয়ে চলে আসবে। ঠিক আছে, যদি ওই 100 জনের মধ্যে বলে তাদের অনুপাত দিয়ে দেয় যে 30 জন ছেলে আছে, ধরো 40 জন মেয়ে আছে, আর ধরো 20 জন আমাদের থার্ড জেন্ডার আছে ধরে নিলাম, তো তাদের অনুপাত দিয়েও কিন্তু আমরা কুইক করে দিতে পারি অঙ্কগুলো। 11 চলে এসেছে। তারপরটাও ভালো অঙ্ক দেখি, এই কনসেপ্ট আছে, ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ, দেখেই বলা যায়। হয়েছে তারপরটা 11। দেখো কি বলা আছে, দেখো
এই চারটি সংখ্যার গড় 30। প্রথম সংখ্যাটি বাকি তিনটি সংখ্যার যোগফলের 1/3। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার, আর এটা হচ্ছে ধরো বাকি তিনটে নাম্বার। তাহলে বাকি তিনটে নাম্বারের যোগফলের 1/3। তার মানে এটা যদি 1 হয় বাকিটা 3 হবে না, বুঝতে পেরেছো? তাহলে এদের টোটাল 4 হচ্ছে। তো এই চারটায় দেখো বলা আছে গড় 30, তার মানে টোটাল হয়ে যাবে কত? 120। বুঝতে পেরেছো? 4 দিয়ে গুণ করলাম। এবার আমাদের কি চেয়েছে? প্রথম সংখ্যাটি কত? তাহলে 4 অনুপাত যদি 120 হয়, 1 অনুপাত কত হচ্ছে? এই সরি 1 অনুপাত 30 হয়ে গেল। কি করে হলো? আচ্ছা দেখো 40 না 30 হচ্ছে। দেখো 4 অনুপাত চারটি সংখ্যার গড় 40 দেওয়া আছে, হ্যাঁ 30 দেওয়া আছে। 30 দেওয়া আছে, তাহলে মোট 120। মূল আবার 120। হ্যাঁ। মানে বলেছি যে প্রথম সংখ্যাটা নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যা আমি নির্ণয় করব। প্রথম সংখ্যাটা যদি আমি 40 ধরি তাহলে কি 40/120 ভাগ করে যে 1/3 আসছে? না, 40 আমাদের বলে দেয়নি যে প্রথম সংখ্যাটা সবার যোগফলের 1/3 বলে দেয়নি। সবার যোগফলের 1/3 বললে তোমার আসতো শেষ, এই যে শেষের তিনটা বলা আছে, ঠিক আছে? তারপর চলেছে সবকটা 1:1:1 আসছে, কোনদিনও না। এই তিনটে সংখ্যা ডিফারেন্ট হতেই পারত, বুঝতে পেরেছো? যে এদের মধ্যে ডিফারেন্ট আসতেই পারত। এদের আমি এদের সঙ্গে এর অনুপাতটা বলা আছে। আমি এসে ধরে যে সব লাগে তারপরটা কি হবে? তারপরটা তো একদম সহজ অঙ্ক দেওয়া আছে। হয়েছে এটা। এবার 12টা চলে আসছে আমরা। 12টা কত অ্যানসার এসেছে? আচ্ছা দেখো কি বলা আছে, যে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির গড় তৃতীয় সংখ্যাটির গড় অপেক্ষা 15 বেশি। তাহলে প্রথম, ফার্স্ট আর সেকেন্ড সংখ্যা, তাই তো? আর বলা আছে সেকেন্ড আর থার্ড সংখ্যা, এদের যে ডিফারেন্সটা সেটা বলা আছে 15। বুঝতে পেরেছো কি বললাম? যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা আচ্ছা দেখো এবারে যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা 15 বেশি, এরকম কিছু বলা ছিল, তাই তো? তাহলে এদের যখন আমি বিয়োগ করব তাহলে দেখো সেকেন্ড বাদ চলে যাবে। তাহলে এই দুটো সংখ্যার গড়ের ডিফারেন্স চলে আসছে 15। তাহলে মোট কত আসবে? দুটো সংখ্যার গড়, তাহলে মোটের ডিফারেন্স কি? * 2 হবে না? তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের কত?
তারপরটা খুব দারুণ অঙ্ক, দেখে করতে পারো। এটা পরেরটা কিছু কিছু অঙ্ক আসবে যে হ্যাঁ বলো। দেখো বলা ছিল যে প্রথম আর দ্বিতীয় সংখ্যা ও দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা 15 বেশি, তার মানে এদের দুটোর গড়ের ডিফারেন্স 15। বুঝতে পেরেছো? তাহলে যখন ডিফারেন্স করব সেকেন্ড সেকেন্ড আমি বাদ দিলাম, তাহলে প্রথম আর তৃতীয় যে ডিফারেন্স বিয়োগ থাকছে তো মাঝে একটা সাইন, তাদের গড় 15 বলা আছে। বুঝতে পারলে? ডেভিয়েশনে কিন্তু আমরা অনেক সময় ডিরেক্ট বিয়োগ করি না, করা যায়ও না, তো এখানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার, যেহেতু দুটো আমাদের নাম্বার ডিজিট বলা আছে, তাই তো? যখন আমি মোড করব তখন দেখবে 2 2 এটা কেটে যাবে, যেহেতু একটা নাম্বার আমাদের সেম আছে। যখন বেশি বলা থাকতো তখন কিন্তু এরকম আমি ডিরেক্ট বিয়োগ করতে পারতাম না, তখন আমাকে গুণ করে এনে তারপর বিয়োগ করতে হতো। ঠিক আছে? গড়ে এরকম ভাবে বিয়োগ কিন্তু হয় না, কিন্তু এখানে যেহেতু সেম নাম্বার আছে আর তিনটের মধ্যেই আছে আর দুটো দেখবে কমন আছে, তার জন্য আমি দুটোকে একবারে ক্যান্সেল আউট করে দিলাম। যে বিয়োগ বলেছে তো সেকেন্ড সেকেন্ড বাদ চলে যাচ্ছে, তাহলে ফার্স্ট আর থার্ড এর ডিফারেন্স আসছে, গড় আসছে 15, তাহলে টোটালে কত আসবে? দুটো নাম্বার আছে তো, তাহলে টোটালে 30 আসবে মাল্টিপ্লাইড বাই 2। এরকম গড়েরই একটা হিসাবের অঙ্ক আছে, দেখবে শেষ দিকে একটা কোথায় যায় তোমরা ধরতে পারবে না, মানে তোমাদের কোন জায়গায় অঙ্কটার মিস্টেক তোমরা ঠিক বুঝতে পারবে না। তোমরা একটু আগে বলছো এটা গল্পের মতো ছোট, যে বলতে হবে যে কোথায় মিস্টেকটা হচ্ছে। ঠিক আছে? ধরো তিনটে বন্ধু আছে, ঠিক আছে, এ বি আর সি। তিনটে বন্ধু কোন একটা বিয়ে বাড়ি বা পার্টিতে যাচ্ছে, তো তারা ঠিক করেছে যে যাওয়ার জন্য যে ভাড়াটা দিতে হবে তারা তিনজন মিলে শেয়ার করে দেবে। তো তারা তিনজন মিলে কি করেছে, 15 টাকা করে প্রত্যেকে দিয়েছে। কত করে দিয়েছে? 15 টাকা করে ইচ অ্যান্ড এভরিওয়ান। তাহলে কত টাকা উঠেছে? 45 টাকা। এবারে গিয়ে দেখছে ওই টোটোওয়ালা বা মোটরম্যান যেখানে যাবে সেখানে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, ধরো প্রথমে নিয়ে নিয়েছিল 45 টাকায়, ঠিক আছে, কিন্তু একজন তাদের মধ্যে চালাক ছিল বি। বি পরে কি করেছে, খোঁজ নিয়েছে যে অ্যাকচুয়ালি ভাড়া কত। ঠিক আছে, প্রথমে তাদের কাছে তিনজন ছিল, 45 টাকায় নিয়ে নিয়েছে, এবং তারপরে পরে বি গিয়ে খোঁজ নেয় যে না ওটার ভাড়া কিন্তু 45 টাকা নয়, ওটার ভাড়া হচ্ছে 40 টাকা। তখন বলতে সেই টোটোওয়ালা তাকে 5 টাকা। এবার বি কি করেছে, 5 টাকা কিভাবে তিনজনকে ফেরত দেবে, ও কি করেছে, 2 টাকা নিজে রেখে নিয়েছে আর 1 টাকা প্রত্যেককে রিটার্ন করে দিয়েছে। 2 টাকা নিজের কাছে রেখেছে বি নিজে, আর প্রত্যেককে 1 টাকা করে রিটার্ন করে। তাহলে প্রত্যেকের এ বি সি এদের দেওয়া কত করে হলো, 14 টাকা করে বলতে পারি না, প্রত্যেকের তাহলে 14 টাকা করে দিল। আর বি এর কাছে কত ছিল, আর বি এর নিজের কাছে 2 টাকা। তুমি অ্যাকচুয়ালি দেখো তাহলে এটা যোগ করলে তো 50 হওয়ার কথা ছিল, 45 হওয়ার কথা। তাহলে দেখো 3 14 42 আর 2 এ 44, 1 টাকাটা গেল। এটা যোগ করে তো আমার 45 আসার কথা, হিসাব তো তাই বলছে। 3 14 42 আর 2 এ 44, 1 টাকা আমার গেল না, ও তো ঠিক ফেরত দিয়ে দিয়েছে। মাথায় ঢুকলো জিনিসটা? ইজি জিনিস কিন্তু, যে তিনজন 15 টাকা করে দিয়ে প্রথমে একটা ভ্যানে গিয়েছিল, পরে জানতে পারলো যে 15 টাকা ভাড়া নয়, মানে 45 টাকা ভাড়া নয়, 40 টাকা ভাড়া, 5 টাকা তাদের বেশি নিয়েছে, সেটা বি কে ফেরত দিয়ে দিয়েছিল। এবার বি কি করেছে, প্রত্যেককে 1 টাকা করে দিয়েছে এবং নিজে 2 টাকা রেখে দিয়েছে। তাহলে প্রত্যেকে দেওয়া হলো 14 টাকা করে, আর বি এর কাছে 2 টাকা পড়ে আছে। অরিজিনালি হচ্ছে 42, কিন্তু আমি দেখলাম তাদের উঠেছিল কত, 45। এটা মিস্টেকটা কোথায় করলাম, না অঙ্কই ভুল? তো বলতে পারবে? তাহলে ভাববে পরের দিন আমি অ্যানসারটা নেব, ঠিক আছে, এটা যে এই অঙ্কটার ভুল কোথায় আমি করেছি। আপাতত প্রত্যেকে বুঝতে পেরেছো তো অঙ্কটা? ভেবে বলবে।
চলে এসো, তারপরটা চলে এসো। তাহলে চলে এসো না, আমি এটা বলছি। আচ্ছা লাস্ট দেখো আজকের অঙ্ক। একটা হোস্টেলে বলেছে 90 জন ছাত্র আছে, আর কি হচ্ছে 30 জন নতুন ছাত্র অ্যাডমিশন নিয়েছে। তার ফলে কি হচ্ছে না, দৈনিক একটা হোস্টেলে খরচ আছে খাওয়া দাওয়া পিছু, তাহলে সেই খাওয়া দাওয়ার খরচ পড়েছে 560 টাকা বেড়ে গেছে। এবং এর জন্য কি হয়েছে যে দেখবে বেশি ছাত্র হলে কি হয় যে প্রত্যেকের যে ভাগে যেটা পড়ে সেটাও কিছুটা কমে যায়। তার জন্য কি হয়েছে না, প্রত্যেক ছাত্রর মাথা পিছু খরচ 10 টাকা কমে গেছে। তাহলে বলতে হবে যে প্রথমে খরচ কত ছিল ওই হোস্টেলটা। কিছু কিছু অঙ্ক কিন্তু এক্স ধরেও খুব কুইক হয়ে যায়, ঠিক আছে, শুধুমাত্র ক্যালকুলেশন একটু ভালো জানলেই হবে। আর এক টাকা ইয়ের কাছে যে যে 5 টাকা আনতে গেছিল ওর কাছে আর এক টাকা, ও তো কিছু রাখে কিন্তু 13 টাকা করে বড় 13 থেকে 39 হচ্ছে না, 14 করে দাও, 3 14 42, প্রত্যেকে 1 টাকা করে ফেরত দিল। আমার কথা ওটা না, আবার হচ্ছে যে একজন 5 টাকা আনতে গেছিল 40 টাকা তো ফেরত দিয়েছিল, সে 40 টাকা যখন ফেরত দিয়েছিল ও যদি প্রত্যেককে 3 জনকে সেই 40 টাকাকে ডিস্ট্রিবিউট করে, কথাই বলছি 40 টাকা করে যদি ডিস্ট্রিবিউট করে তো তাহলে হচ্ছে তোমার 13 থেকে 39 হচ্ছে, মানে সবাই অ্যাকচুয়ালি 13 টাকা করে দিয়েছে, পরে 1 টাকা করে যদি ফেরত ওটা তো সবাই দিয়েছে, অ্যাকচুয়ালি 13 থেকে 39 হচ্ছে, মানে 6 টাকার গ্যাপ আছে। টাকার কাছে টাকাটা ভ্যানালার কাছে ভ্যানালা কোনো কিছু রাখে না, ঠিকই বলেছো, 5 টাকা যে গ্যাপ আছে ওটা 6 টাকা অ্যাকচুয়ালি মানে ওই টাকাটা ইয়ে রেখে দিয়েছে, কে রেখেছে? 1 টাকা তো কেউ রাখেনি তো, রেখেছে 13 থেকে 39। হ্যাঁ 30 থেকে 39 ঠিক আছে আমি মেনে নিলাম। বি রেখেছে 2 টাকা, 1 টাকা তো কেউ রাখেনি। না, এই 2 টাকা রেখেছে অ্যাকচুয়ালি 13 পয়েন্ট সামথিং করে সবাই গড়ে পেয়েছিল, সবাই 13 পয়েন্ট না সামথিং কোথায় তাদেরকে যখন তুমি ভাবো তুমি 15 টাকা দিয়েছিলে, আমি তোমায় 1 টাকা ফেরত দিয়ে দিলাম, তুমি কত টাকা দিয়েছো? তুমি তো আমি 15 টাকা দিয়েছিলে, আমি তোমায় 1 টাকা রিটার্ন করে দিয়েছি, তুমি এবার বলো তুমি কত টাকা দিয়েছো? কোথায় 13.9 দেখছো? 13 পয়েন্ট সামথিং করে সবাই গড়ে দিয়েছিল। হ্যাঁ 13 পয়েন্ট যে এটা থাক ওইটা বলে এইটা বলে 13 পয়েন্ট এটা থাক ওইটা বলে ঠিক আছে, এবার এটা দেখো, ভাববে পরের দিন অ্যানসার নেব। বুঝতে পারছি তোর বলে মারা লেপার কাছে ঘুমাবে না ওটাই ভালো। স্যার, এখন এক তুমি সপ্তাহ- ভাববে স্যার এক সপ্তাহ ঘুমাবে না 1 সপ্তাহ ঘুমাবে না, 1 সপ্তাহ ধরেই ভাবো অ্যানসার জানবে। মাথা চেটে আচ্ছা এবার দেখো যেটা বলা আছে অঙ্কটা ভালো করে পড়ো, যে 90 জন ছাত্র ছিল আগে, পরে হয়েছে কতজন? 120 জন, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে প্রথম আমি ধরে নিচ্ছি যে ওই 90 জন প্রত্যেকে দিত x টাকা। এই কোশ্চেনটা হচ্ছে কে রেখেছে টাকা, তাহলে 1 টাকা টাকা কে রেখেছিল, 1 টাকাটা গেল কোথায়? গেল কোথায়, সে রেখেছে। আর দেখো 90 জন আগে x টাকা করে দিত, ক্লিয়ার? এখন কত করে দিচ্ছে বলো তো? 10 টাকা করে কম দিচ্ছে না? তার কত হচ্ছে x - 10 তো? বুঝতে পেরেছো? আর ভালো করে দেখো, আগে 90 জন ছিল, তারা প্রত্যেকে x টাকা করে দিত, এখন 120 জন আসছে, তারা দিয়েছে x - 10 টাকা করে। কিন্তু তাও বলা আছে এদের ডিফারেন্সটা কত? 560, কারণ প্রথমের থেকে কি 560 বেশি ছিল, তাই তো? মোট খরচ তো এটাই হয় যে যত টাকা করে দেয়, আগে 90 টাকা খরচ হচ্ছিল, বলেছে এখন যেটা খরচ হচ্ছে আগের খরচের থেকে 560 বেশি। তাহলে দেখো আগের খরচের থেকে 560 আমি যোগ করেছি, এবার আমি কি করছি ক্যালকুলেশন করছি। তাহলে দেখো প্রথমে সবার শূন্য আমি কেটে দিলাম, তাই তো? বলেছে যে আগে যেটা খরচ হতো 30 জন ছাত্র বেশি আসার জন্য 560 টাকা তাদের বেশি খরচ হচ্ছে, তাহলে আগের খরচ 90x হতো, তার থেকে 560 আমি যদি যোগ করি তবেই তো নতুন খরচ আমি পাবো, এটা হচ্ছে নতুন খরচ। প্রত্যেকের মাথা পিছু 10 টাকা করে কমে গেছে, বুঝতে পারলে? তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা 9x + 56 = দেখো 12x - 10 হচ্ছে না? তাহলে এবার কি করছি, এই 10 কে এইদিকে নিয়ে আসছি, এইদিকে এটা যোগ হবে, তাহলে এইদিকে হচ্ছে 66
আর এই 9 কে ওইদিকে নিয়ে যাচ্ছি মানে বিয়োগ হবে হচ্ছে তাহলে 3 কতটা হয় 22 এ হয় তাহলে x 22 তার মানে আগের খরচ ছিল 90x বললাম আগের খরচ তো আমাদের চেয়েছে তাহলে 22 9 কত হয় কে বলতে পারবে 198 কত হলো প্রথমে দৈনিক খরচ কত ছিল হ্যাঁ ঠিক আছে তাহলে কথা কি মিস্টেক হলো ও অ্যাকচুয়ালি এটা একটা মিস্টেক হয়েছে দাঁড়াও 10 দিয়ে গুণ করলে তো এটা দেখো 120 হয় বুঝতে পেরেছো তাহলে এটা হয়ে যাবে তাহলে এটা যখন যোগ করব এদিকে এসে তাহলে 176 হয়ে যাবে কাটাকুটি করলে এটা থাকবে তোমার কত থাকছে আচ্ছা এটা কাটাকুটি যাবে না আমি রেখেই দিলাম ঠিক আছে x সমান 176 আসছে তো তাহলে x সমান বলতে পারি তো 176 বাই 3 এবারে দেখো মোট খরচ 90x তাহলে এই দিকেও 90 গুণ করছি এই দিকেও 90 গুণ করছি তার মানে এটা 3 দিয়ে গুণ করো তাহলে 30 হয়ে যাচ্ছে তাহলে 30 এর সঙ্গে 176 গুণ করলে শূন্য থেকে যাবে একটা বাইরে সে 18 আর এটা থাকছে 21 2 3 তাহলে 5 হয়ে যাচ্ছে 5 to 8 এই হচ্ছে আমাদের আগের খরচ ছিল এখন খরচ করলে কি করতাম এটার সঙ্গে গুণ করতাম এখানে বসাতাম এক্সট্রা বুঝতে পেরেছো ঠিক আছে বাকি যেগুলো থাকলো বাড়িতে করবে এখানে শেষ করলাম আজকে ঠিক আছে টেনশন ফেলে দিয়ে গেল ভাবো ভেবে অ্যানসার রেডি করে রাখবে স্যার এমসিকিউ হবে ওইটা জিজ্ঞাসা করব সন্দীপ স্যার ঠিক আছে স্যার একটা পড়ে